আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নূর বিছানা থেকে উঠে সোজা নিহানকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান নূরের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আর রাগ করে থাকতে পারল না, জড়িয়ে নিল নিজের বাহু জোরে নূরকে। নূর যখন নিহানের ঠোঁট ছেড়ে দিল তখন নিহান নূরকে কোলে করে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দিল। নিহান ও নূরের পাশে শুয়ে নূরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে নূরের শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরি দিচ্ছে। অনেক সুন্দর, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নূরের। নূর বারবার কেঁপে উঠছে নিহানের এই স্পর্শে। নূর আরো শক্ত করে জড়িয়ে ধরল নিহানকে। নিহান নূরকে আরো কাছে টেনে এনে খানিকটা উপরে তুলে নূরের ঠোঁটে আলতো করে একটা কিস দিল। নূর আবার কেঁপে উঠল নিহানের ঠোঁটের স্পর্শে। একটা কথা বলবো তোমাকে। কি বলবে বলো। তোমাকে আরো আদর করতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার উপরে যে আমি এই রোমান্টিক অত্যাচারগুলো করি, তুমি কি রাগ করো? উম রাগ করবো কেন? তুমি তো আমার বর। যখন খুশি আমাকে আদর করতে পারো, মারতে পারো। তোমাকে মারবো না কোনোদিন, কিন্তু এই রোমান্টিক অত্যাচারগুলো সবসময় করব। কথাটা বলেই নিহান নূরের মুখে গলায় বুকে কিস দেওয়া শুরু করে দিল। নূর নিহানের মাথা চেপে ধরে রাখলো বুকে, আর নিহান কিস করেই যাচ্ছে। নিহান দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নূরকে। নিহান নিজের মাথাটা নূরের বুক থেকে উপরের দিকে তুলে নূরের মুখের কাছে এনে নূরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। নূরও হাত দিয়ে চেপে ধরল নিহানের মাথা। নূর নিহানের সাথে তাল মিলিয়ে ওর কিসের রেসপন্স করছে। প্রায় 5 মিনিট লম্বা একটা কিস করলো নিহান নূরকে। নিহান নূরের ঠোঁট ছেড়ে দিয়ে মুখে কিস করছে, আস্তে আস্তে ঘাড়ে, গলায়, বুকে। নিহান, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে তোমার? সুরসুরি লাগছে। আর আমার শরীর কেমন কাঁপছে। কিন্তু ভালো লাগছে তোমার এই রোমান্টিক আদরগুলো। ভালো লাগছে? দাঁড়াও, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কি ভাবছো নিহান? না, কিছু না। আবার আদর করা শুরু করা যাক। এইবার আর বাধা দিও না। আচ্ছা। নিহান নূরের উপরে উঠে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। নাকে, মুখে, গলায়, চোখে কিস করছে। আর নূর নিচ থেকে নিহানের বুকে, গলায় কিস করে যাচ্ছে। নূর পাগলের মতো নিহানকে কিস করছে। নিহান হঠাৎ করেই নূরের উপর থেকে উঠে বিছানা থেকে নেমে গেল। কি হলো? কই যাও? জানালার পর্দাটা টেনে দিয়ে আসি, না হলে কেউ আমাদের এই রোমান্টিক মুহূর্তটা দেখে ফেলতে পারে। হুম, তুমি ঠিক বলেছ। আজকালকার পোলাপাইন এসব দেখার জন্যই জানালার দিকে তাকিয়ে থাকে। তাড়াতাড়ি পর্দাটা লাগিয়ে আসো। আমার যে আর সহ্য হচ্ছে না। কি সহ্য হচ্ছে না? নূর নিহানের কথাটা বুঝতে পেরে লজ্জায় মুখটা লাল করে ফেলেছে। নিহান নূরের লজ্জামাখা মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল জানালার সামনে। নিহান জানালার পাশে গিয়ে দেখল বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বাতাসও হচ্ছে। তাই পর্দাগুলো স্থির থাকছে না। পর্দা স্থির থাকছে না দেখে নিহান জানালা লাগিয়ে দিয়ে আবার নূরের কাছে এসে বসলো। নিহান নূরের কাছে বসে নূরকে বলল, অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমাবো। তুমি ঘুমাবা মানে? মজা নাও আমার সাথে। আজব তো, মজা নিব কেন? আর তুমি এমন রেগে যাচ্ছ কেন? তুমি মাত্রই বললা আমাকে আদর করবা, কিন্তু এখন না করছো। আর এতক্ষণ আদর করে আমার শরীরটাকে এমন দুর্বল করে এখন বলছো ঘুমাতে। এইটাই তো অরিজিনাল রোমান্টিক অত্যাচার। আর আমি এই অত্যাচারগুলোই করি। আমার দাদু ভাইয়ের কথা না রাখার প্রতিশোধ নিব তোমার উপরে। তুমি এমনটা করতে পারলা? আচ্ছা, আমি কি তোমাকে জড়িয়ে ধরেও ঘুমাতে পারবো না? হুম, তুমি যেহেতু আমার কিউট লক্ষ্মী একটা বউ, তুমি আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে কে ঘুমাবে শুনি? হুম, ভাব দেখাতে হবে না আর। মাত্রই আমাকে কত কষ্ট দিস তুমি। নূর নিহানের হাতটা ধরে টান দিয়ে নিহানকে বিছানায় শুইয়ে দিল। নিহান শুয়ে পড়তে নূর একটা মুচকি হাসি দিয়ে নিহানকে জড়িয়ে ধরল। নূর নিহানের গলা জড়িয়ে ধরে নিহানের বুকের উপর শুয়ে আছে। বাইরে এখনো হালকা বৃষ্টি হচ্ছে, তাই আজকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে। কিন্তু তারপরে ফুল পাওয়ারে এসি ছাড়া নিহান গরম একদম সহ্য করতে পারে না। আর নূর নিহানকে জড়িয়ে ধরে ঠান্ডায় কাঁপছে। নূরকে ঠান্ডায় কাঁপতে দেখে নিহান এসির পাওয়ারটা কমিয়ে দিয়ে নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। নিহান চোখ বন্ধ করে ভাবছে, তুমি একটু বেশি সুন্দরী দেখে আমার দাদু ভাইকে অনেক অপমান করছো। আমাকে বিয়ে করতে চাও নাই। আমি এই সব কিছুর প্রতিশোধ নিব, কিন্তু রোমান্টিক ভাবে। আমি কখনোই তোমাকে কষ্ট বা অত্যাচার করব না। আমাদের গল্পটা হবে রোমান্টিক অত্যাচারের। বাবা মায়ের অনেক আদরের মেয়ে নূর, আর নূরের ছোট বোন হিয়া।
নূরের বাবা আহমেদ হোসেন। নূরের বাবার বেস্ট ফ্রেন্ড নিলয় চৌধুরী। নিলয় চৌধুরী বেশিরভাগ সময় লন্ডনে থাকেন, কারণ তার বাবা নিয়ামত চৌধুরী অনেক বড় বিজনেস আছে লন্ডনে। নিলয় চৌধুরী পড়ালেখা শেষ করে লন্ডনে চলে যায় বাবার ব্যবসা দেখাশোনা করার জন্য। আর সেইখানে গিয়ে একটা বাঙালি মেয়েকে বিয়ে করে ওইখানেই থেকে যায়। যখন নূর ছোট ছিল তখন একবার 5 বছরের নিহানকে সাথে নিয়ে বাংলাদেশে এসেছিল নিলয় চৌধুরী। এরপর আর আসা হয়নি। বাংলাদেশে নিয়ামত চৌধুরী কয়েক বছর পরপরই আসে। এইখানে তার বিশাল বাড়ি গাড়ি সবকিছু আছে। নিলয় চৌধুরী লন্ডনে থাকলেও নূরের বাবার সাথে প্রায় ফোনে কথা হতো, কিন্তু নূর কোনোদিন তাদের সাথে কথা বলেনি। নূরের যখন বুঝতে শিখেছে তখন শুধু তাদের ছবি দেখেছে, আর তার বাবার কাছে শুধু তাদের কথা শুনেছে। আপনাদের বোঝানোর জন্য এত কিছু বলা। 6 মাস আগের কথা। নিয়ামত চৌধুরী অনেক বছর পর বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার কিছুদিন পরেই নূরদের বাসায় আসে তাদের সাথে দেখা করার জন্য। নূরের বাবা মা তো নিয়ামত চৌধুরী দেখে অনেক খুশি হলেন, কারণ সে এতদিন পরে এসেছে। নূরের বাবা নূর আর হিয়াকে ডাক দেয় নিয়ামত চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নূর আর হিয়া 2 বোন একসাথে বলল, আব্বু মনে আছে? বাবার কথা শুনে নূর আর হিয়া নিয়ামত চৌধুরীকে সালাম দিল। আরো অনেক কথা বলে। নূর আর হিয়া জন্ম হওয়ার আগেই তাদের দাদা দাদি মারা যায়, তাই তারা কখনোই দাদা দাদির আদর পায়নি। নতুন দাদা পেয়ে ওরা দুজন অনেক খুশি হয়েছিল। দাদুর সাথে আড্ডা দিবে, ঘুরতে যাবে। এইসব বায়না ধরে ওরা দুজন দুজনকে 2 দিনের জন্য ওদের বাসায় রেখে দেয়। নূর বেশিরভাগ সময়ই দাদুর সাথে গল্প করত। দাদুর এটা ওটা যা প্রয়োজন পড়তো সবকিছুই নূর দেখেছে এই 2 দিনে। আর এই জন্য সমস্যাটা শুরু হয়। নূর দেখতেও অনেক সুন্দর আর ব্যবহারও অনেক ভালো, তাই নিয়ামত চৌধুরী নূরকে পছন্দ হয়। আর এই জন্য তিনি সিদ্ধান্ত নেয় তার নাতির সাথে নূরের বিয়ে দিবে। নিয়ামত চৌধুরী তার মনের কথা নূরদের বাসার কাউকে বলে না। 2 দিন নূরদের বাসায় থাকে। নিয়ামত চৌধুরী বাসায় এসে তার ছেলে নিলয়কে ফোন দেয়। বাবা, বাংলাদেশে গিয়ে কি ভুলে গেলে নাকি? একটা বারো খোঁজ খবর নেও না? আরে না, তা কি খবর তোদের? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি খবর বাবা? ভালো। ও, যার জন্য ফোন করছি, তোর বন্ধু আহমেদ আছে না? হুম, আমাদের কি হয়েছে? আহমেদের বড় মেয়েকে আমার অনেক ভালো লেগেছে। আমি নিহান দাদু ভাইয়ের সাথে ওর বিয়ে দিতে চাই। বাবা, আমরা কোনোদিনই তোমার মতামতের বাইরে যাইনি। তোমার যা ভালো মনে হয় তুমি করো, কিন্তু নিহানকে একবারও ওর মতামত জিজ্ঞেস করে নিলে ভালো হয় না? আচ্ছা, আমি কথা বলছি। বলেই নিয়ামত চৌধুরী ফোনটা কেটে দিল। নিহান চৌধুরীর জান হলো নিয়ামত চৌধুরী। নিয়ামত চৌধুরী নিহানকে যা বলে সে তাই করতে সবসময় প্রস্তুত থাকে। তাই নিয়ামত চৌধুরী যখন নিহানকে বিয়ে করার কথা বলে তখন সে আর না করতে পারেনি। নিহান আর নূরের বিয়ে নিয়ে নিয়ামত চৌধুরী নূরের বাবার সাথে বিয়ের কথা বললে নূরের বাবাও রাজি হয়ে যায়। কিন্তু নূর এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না, কারণ নূর মাত্র ইন্টারে পড়ে আর তার বিয়ের বয়সও হয়নি। তাই নূর তার বাবা মাকে ডিরেক্ট বলে দেয়, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আরো পড়ালেখা করতে চাই, অনেক বড় হতে চাই বাবা, নিজের পায়ে দাঁড়াতে চাই। প্লিজ আমাকে বিয়ে দিও না। নূরের কথা শুনে নূরের বাবা মা নূরের দিকে তাকিয়ে বলল, মা, নিয়ান কিন্তু অনেক ভালো একটা ছেলে। লন্ডন থেকে পড়াশোনা করেছে, আবার দেখতেও কত স্মার্ট আর হ্যান্ডসাম। আর নিয়ামত চৌধুরী বাংলাদেশে বাড়ি গাড়ি সবকিছুই আছে। এই সবকিছুই তো তার একমাত্র নাতির। অনেক সুখী হবি মা তুই। বিয়েটাতে তুই রাজি হয়ে যা। বাবা, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি সুখ পাওয়া যায়? যদি আমার মনেই আনন্দ না থাকে তাহলে আমি সুখী হব কি করে? মা, একবার আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। আমার তোমাদের কোনো কথা বোঝার দরকার নাই। বলেই নূর রুমের দরজা বন্ধ করে রুমের ভেতরে চুপ করে বসে কান্না করছে। বাইরে থেকে নূরের মামা বাবা ছোট বোন অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু নূর কোনো শব্দ করছে না, চুপচাপ বসে কান্না করছে। নূর দরজা বন্ধ করে রাখায় নূরের বাবা অনেক ভয় পেয়ে যায়, যদি মেয়েটা কিছু করে ফেলে। তাই নূরের বাবা বাধ্য হয়ে নিয়ামত চৌধুরীকে সবকিছু খুলে বলে তাদের আপত্তির কথা জানায়। নিয়ামত চৌধুরী নূরের বাবার কথা শুনে বলল, আহমেদ, তোমার কথা শুনে তো সবকিছুই বুঝলাম। আচ্ছা, আমি নূরের সাথে একটু একা কথা বলতে চাই। অবশ্যই। ইহা একটু নূরকে ঘর থেকে ডেকে নিয়ে আয় তো। যাচ্ছি আব্বু। বলেই হিয়া নূরের ঘরে নূরকে ডাকতে গেল। হিয়া ঘরে ঢুকে দেখে নূর ঘুমিয়ে আছে। আপু, আপু ওঠ। কি হয়েছে? সকাল সকাল ডাকিস কেন? আব্বু ডাকছে তোকে।
আব্বু আবার সকাল সকাল ডাকছে কেন? আমি কি করে বলবো, তুই যে দেখ। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই নূর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে নিচে গেল। নূর যাওয়ার সাথে সাথে রুম থেকে হিয়া আর নূরের বাবা বের হয়ে গেল। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তোমার সাথে তোমার দাদু কিছু কথা বলবে একা, তাই আমরা অন্য রুমে যাচ্ছি। আচ্ছা দাদু কি বলবে বলো। দাদু ভাই, তোমাকে আমার অনেক পছন্দ। আমি শপথ করছি যে করেই হোক তোমাকে আমার নাতির বউ বানাবোই। দাদু এটা তুমি আমাকে চ্যালেঞ্জ করলা? তুমি চ্যালেঞ্জ ভাবলে চ্যালেঞ্জই। চ্যালেঞ্জ একসেপ্ট, দেখি কে চ্যালেঞ্জে জিতে। দাদু ভাই, আজকে পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ হারি নাই, ইনশাল্লাহ এটাও হারবো না। দেখা যাবে। বলেই নূর সোফা থেকে উঠে সোজা ঘরে চলে আসলো। এসে আবার বিছানায় শুয়ে পড়ল। বর্তমানে সকালে নিহানের চোখ খুলতে দেখে নূর একেবারে নিহানের শরীরের সাথে লেপ্টে শুয়ে রয়েছে। নীলের বুকের সাথে কাচুমাচু হয়ে একদম ঘুমন্ত পরীর মতো শুয়ে আছে। আর তার উপরে নূর আবার শাড়ি পরা। নূরের শরীরের শাড়িটাও ঠিক নেই। নূরের শরীরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছিল। নিহান হাত দিয়ে নূরের শাড়িটা ঠিক করে দিল। দাদুর কথা রাখতেই তোমার সাথে প্রেমের নাটক করি, কিন্তু নাটক করতে করতে সত্যিই তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আর তোমাকে এত রোমান্টিক অত্যাচার করি কেন জানো? তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে কান্নার স্বরে যখন আমাকে বলো একটু জড়িয়ে ধরতে দিবা, তখন আমার কাছে তোমাকে আরো বেশি থেকেও বেশি ভালো লাগে। তখন তোমাকে কাছে টেনে অনেক আদর করতে ইচ্ছে করে। কিন্তু তুমি আমাকে আর আমার দাদুকে অনেক পরিশ্রম করিয়েছ। আগে তার প্রতিশোধ নেই, তারপরে তোমাকে ইচ্ছে মতো আদর করব। নিহান মনে মনে এইসব বলে নূরকে আরো কাছে টেনে নিয়ে একদম বুকের সাথে জড়িয়ে ধরল। নূর নড়ে ওঠায় ওর ঘুম ভেঙে যায়। নূর চোখ খুলে দেখে নিহান ওকে একদম বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। নূর নিহানের বুকে একটা চুমু দিয়ে মাথা উঁচু করে, কি হয়েছে? না, কিছু না, তোমাকে একটু জড়িয়ে ধরতে মন চাইলো, তাই আর কি। ও আচ্ছা, তাহলে জনাব এখন আমাকে ছাড়েন। এমনি অনেক সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে রান্না করতে হবে। দাদু রাতেও বেশি খায়নি, তাই ভাবছি দাদুর জন্য খিচুড়ি রান্না করব। অনেক সময় লাগবে, প্লিজ ছাড়ো না। আচ্ছা, কিন্তু মাথাটা একটু উপরে তুলো তো। নিহানের কথা শুনে নূর মাথাকে একটু উপরে তুলতেই নিহান নিজের ঠোঁটচোরা দিয়ে নূরের ঠোঁটচোরা জোরে চেপে ধরে একটা লম্বা কিস করলো। এইবার যাও, কাজ শেষ। হুম। বলেই নূর নিহানকে ধাক্কা মেরে নিজেকে বিছানায় থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। নূর ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি আর চুল ঠিক করছিল। তখন নিহান বিছানা থেকে উঠে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। আমিও তোমার সাথে যাবো রান্নাঘরে। তুমি রান্নাঘরে গিয়ে কি করবা? তোমার রান্না করা দেখবো। না, তুমি একদম আসবে না, বলে দিলাম। তুমি দাঁড়িয়ে রান্না দেখবে না কি করবে তা আমি ভালো করেই জানি। আরে, রেগে যাচ্ছ কেন? আচ্ছা, আমি কিচ্ছু করব না, শুধু দাঁড়িয়ে দেখবো তুমি কিভাবে রান্না করো। কেন? তুমি আগে দেখোনি আমি কিভাবে রান্না করি? ইস রে, তুমি এত কথা বলো কেন? ওকে ওকে, তুমি ফ্রেশ হয়ে রান্নাঘরে আসো। আচ্ছা। নিহান নূরকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল আর নূর রান্নাঘরে চলে গেল। নূর ভাবছে নিহানের জন্য কি তৈরি করবে। দাদু খিচুড়ি না পছন্দ করলেও নিহান খিচুড়ি একদম পছন্দ করে না। আর নূর তেমন কিছু রান্নাও করতে পারে না। এই বাড়িতে বউ হওয়ার পর থেকেই টুকটাক রান্না বান্না করে। খিচুড়ি রান্না করাটাই শুধু ওর মা শিখিয়েছিল। নিহান তো সকালে পরোটা আর ডিম খায়, ওর জন্য বরং তাই রান্না করি। আর খিচুড়ি রান্না করতে অনেক সময় লাগবে, এই ফাঁকে পরোটা বানিয়ে ফেলি। এই কথা ভেবেই নূর একটা ডিম হাতে নিয়ে সেটা ভেঙে তেলে ভাজতে লাগলো। আর অন্য চুলায় খিচুড়ি রান্নার ব্যবস্থা করছে। নীল ফ্রেশ হয়ে এসে নূরের পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। নূর এই অল্প সময়ের ভেতরেই ঘেমে একাকার হয়ে গেছে। কি ম্যাডাম, এখনো তো রান্না করা শুরুই করলেন না, আর এইভাবে ঘেমে গেছেন? একটু পরে আপনার কি অবস্থা হবে ভেবে আমার কষ্ট হচ্ছে। ওই নিহান, মজা নিচ্ছ আমার সাথে? নিহা নূরের পাশে এসে পেছন থেকে জড়িয়ে ধরে নূরের পেটে স্লাইড করতে করতে বলল, আমি কি আমার এই কিউট মায়াবতী বউটার সাথে মজা করেছি কখনো? যা করেছি সব রোম্যান্স। বলেই নূরের চুলের মাঝে মাথাটা নিয়ে গ্রান শুকছে নিহান। নূরের অনেক আনইজি ফিল হচ্ছে, রান্নাটাও করতে পারছে না। আমাকে ছাড়ো, দেখো ডিমটা পুড়ে যাবে। কোনো কথা হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর একটা ডিম পড়লে অন্য আরেকটা ভাজবা। নূর আর কোনো কথা না বলে দাঁড়িয়ে দেখছে। নিহান নূরের চুলের গ্রান শোকে
নূরকে ওর দিকে ঘুরিয়ে নূরের কপালে একটা চুমু দিল। এইবার তুমি রান্না করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। নূর কোনো কথা না বলে চুপচাপ ডিম ভাজি করে। খিচুড়ি রান্না সবকিছু শেষ করলো। তারপরে ময়দার প্যাকেটটা হাতে নিল পরোটা তৈরি করার জন্য। নূর পরোটা বানানোর জন্য ময়দাগুলো ধলাই মলাই করতে লাগলো। আর কিছুক্ষণ পর পর হাত দিয়ে কপালের নাকের ঘাম মুছছে। নিহান নূরকে দেখে হেসেই যাচ্ছে। নূর নিহানের দিকে তাকিয়ে দেখলো নিহান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আই তুমি হাসছো কেন? না, এমনি। আচ্ছা দাঁড়াও। পরোটা তৈরির ময়দা হাতেই নিহানের দিকে এগিয়ে যাচ্ছে নূর। এই তো, তুমি কি কি কি- কি করতে চাইছো? দেখো না কি করি। নিহান পিছনে ফিরে দৌড় দেবার আগেই পেছন থেকে জড়িয়ে ধরল নূর। জড়িয়ে ধরে নিহানের গালে ময়দাগুলো মাখিয়ে দিল। নূর, ভালো হচ্ছে না কিন্তু। হুম, ভালোই হচ্ছে। আর খারাপ হলে তুমি কি করবে শুনি? দেখবে কি করতে পারি আমি। দেখি দেখি। নিহান নূরকে হাত দিয়ে ধরে কাছে এনে জড়িয়ে ধরল। এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে একজন আরেকজনকে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, বুকের ওঠানামাও টের পাচ্ছে। নূরকে কাছে এনে নিহান অবাক হয়ে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মনে মনে ভাবছে। কি করতে চাইছে নিহান? নিহান দুহাত দিয়ে নূরের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিহান আস্তে আস্তে ওর মুখ এগিয়ে আছে নূরের মুখের দিকে। নূরের মুখের কাছে নিজের মুখ এনে গালের সাথে ঘষা দিল। নিহানের গালের ময়দা নূরের গালে লাগিয়ে দিল। নূর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নূর মনে মনে ভাবছে। তাহলে এই দুষ্টু বুদ্ধি ঘুরছিল তোমার মাথায়? যাই হোক, তোমার দুষ্টুমিগুলো অনেক রোমান্টিক। তোমার সবকিছু এত রোমান্টিক কেন? একদিন তোমাকে জিজ্ঞেস করতে হবে। এইসব ভেবেই নূর আবার রান্নায় মনোযোগ দিল। আর নিহান নূরের পাশে দাঁড়িয়ে নূরের রান্না করা দেখছে। একটু পরে নিহানের ফোনটা বেজে উঠল। নিহান ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ওর রুহি ফোন করেছে। আমি ফোনে কথা বলে আসি, তুমি রান্না করো, দেখে শুনে রান্না করো, আবার হাতটা পুড়িয়ে ফেলো না। আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আর আমি এর আগেও রান্না করেছি অনেকবার। যাও, তুমি রিল্যাক্সে কথা বলে আসো। কথাগুলো শুনে নিহান বের হয়ে গেল রান্নাঘর থেকে। আর এইদিকে নূর পরোটা তৈরি করতে লাগলো। প্রায় 7-8 মিনিট হলো নিহান ফোনে কথা বলতে গেল, এখনো এলো না। নূর পরোটা বানিয়ে খিচুড়ি রান্না শুরু করে দিল। পরোটা তৈরি করে জোরে জোরে নিহানকে ডাকছে, কিন্তু নিহানের কোনো সাড়া না পেয়ে নূর নিহানকে খুঁজতে খুঁজতে রুমে গেল। রুমে গিয়েও দেখে নিহান নাই, কিন্তু নূর খেয়াল করলো বারান্দায় থেকে নিহানের কথার আওয়াজ শোনা যাচ্ছে। আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। এই বিয়েটা শুধুমাত্র দাদুর কথায় আর নূরের অহংকার ভাঙার জন্য করেছি। আমি তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। অপর পাশের থেকেই কথা ভেসে আসলো, তবে নূর শুনতে পেল না। শুনে আমার আর নূরের মাঝে এখনো তেমন কিছু হয়নি। হ্যাঁ, আমি ওকে অনেক রোমান্টিক অত্যাচার করি, কিন্তু কখনো আমি একবারে নিজের কাছে টানিনি। আমি যা বলছি সব সত্যি বলছি, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। নূর বারান্দায় গিয়ে পেছন থেকে নিহানের কাঁধে হাত রাখলো। হঠাৎ করে কেউ স্পর্শ করায় নিহান ভয় পেয়ে গেল। নিহান পেছনে তাকিয়ে নূরকে দেখে ভ্যাবাচেকা খেয়ে বলল। তুমি এইখানে? তোমার জন্য পরোটা বানানো শেষ, তাই তোমাকে ডাকতে এসেছি। তোমার কথা বলা শেষ হয়নি এখনো? শেষ, চলো। আসলে আর্জেন্ট ফোন ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। কে ফোন করেছিল গো? অফিস থেকে ফোন করেছিল। আচ্ছা, এখন খাবার খাবে, চলো। তোমাকে খাইয়ে আবার দাদুকে নাস্তা দিতে হবে। নূর তাড়া দিয়ে বলল নিহানকে। নিহান কিছু বলল না, শুধু হাসূচক মাথা নাড়িয়ে নূরের পিছু পিছু খাবার টেবিলে গিয়ে বসলো। তারপরে নূর নিজে নিহানকে খাবার বেড়ে দিল। নিহান খাওয়া শুরু করে দিল। নিহান পরোটা মুখে দিতেই হেঁচকি দিয়ে উঠল। কি হয়েছে? এই নাও, পানি খাও। আসলে নূর খাবারে অতিরিক্ত লবণ দিয়ে ফেলেছে। অতিরিক্ত লবণের কারণে পরোটা তেতো হয়ে গেছে। নিহান কিছু না বলে খেতে শুরু করলো। যতই হোক না, নূর বানিয়েছে তার জন্য। নিহানকে খেতে দেখে নূর অনেক খুশি হলো। কেমন হয়েছে বললেন না তো নিহান? খুব ভালো হয়েছে বউ। নূর একটু পরোটা নিয়ে মুখে দিতেই মুখটা কালো হয়ে গেল। নূর নিহানের সামনে থেকে প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দিল। কি করছিলে এটা তুমি? কই, কি করলাম? না জানার ভান করে বলল। খাবারটা তো ভালো হয়নি, অতিরিক্ত লবণ হয়ে গেছে। তাহলে খাচ্ছিলে কেন তুমি? তুমি এত কষ্ট করে রান্না করলে আমার জন্য। নূর নিহানকে থামিয়ে দিয়ে। আমি তৈরি করলেই খেতে হবে? তোমার কমন সেন্স নেই? স্টুপিড। হয়েছে, এই খাবার আর খেতে হবে না। আমি খিচুড়ি রান্না করছি, খিচুড়ি খেও।
বলেই নূর রান্নাঘরে গিয়ে নিহান আর নিজের জন্য খিচুড়ি বেড়ে নিয়ে আসলো। তারপরে দুজন বসে একসাথে সকালের নাস্তা করলো। তুমি রুমে যাও, আমি দাদুর খাবার ব্যবস্থা করে আসছি। আচ্ছা। বলেই নিহান রুমে শুয়ে মোবাইল টেপা শুরু করে দিল। আর এইদিকে নূর দাদুর জন্য খাবার বেড়ে টেবিলে সুন্দর করে রেখে রুমে আসলো। রুমে এসে দেখে নিহান শুয়ে শুয়ে মোবাইল টিপছে। নূর রুমে এসে নিহানের হাত থেকে মোবাইলটা টান মেরে নিয়ে নিল। তারপরে নিহানের বুকের উপরে শুয়ে নিহানকে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ, নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? বলো। এইসব কেন বলছো? আর এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। চোখে কাজল দিলে কখন, আমি তো একদম ফিদা হয়ে গেলাম তোমাকে দেখে। নিহানের কথা শুনে নূরের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। নিহানকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিহানের বুকে মুখ লুকালো নূর। নিহান নূরের কোমর ধরে টান মেরে বুকের সাথে আরো মিশিয়ে, তোমার কাজল কালো টানা টানা ভীত হরিণীর মতো চোখ দেখে আমি মুগ্ধ। তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমার মনে হয় তুমি কোনো স্বর্গীয় অপ্সরী নেমে এসেছো স্বর্গ থেকে। তোমাকে না দেখলে কারো ঠোঁটের ছোঁয়া যে এত অপরূপ মিষ্টি হতে পারে, এটা আমি উপলব্ধি করতে পারতাম না। তোমাকে দেখলে আমার মনের ভিতরে কেমন অন্যরকম এক শিহরণ বয়ে যায়। তুমি আমার কাছে আসলেই তোমাকে আমার আরো কাছে টানতে ইচ্ছে করে। তাহলে কাছে টেনে নাও না কেন? তুমি তো এখনো পিচ্ছি, আগে বড় হও, তারপরে কাছে টেনে অনেক আদর করে দিব। আমি পিচ্ছি আর তুমি অনেক বড়, তাই না? তুমি তো মাত্র আমার থেকে 2 বছরের বড়। তুমি বড় হলে আমিও বড়। আচ্ছা, বুঝলাম তুমি বড়। এখন কি করতে বলো? আমার একটা বাবু চাই। আমি অবাক হয়ে নূরের দিকে তাকালাম। কিছুদিন আগের কথা, এই মেয়ে পিচ্ছি বলে বিয়েতে রাজি হয়নি, আর এখন তার নাকি বাবু চাই। সত্যি তোমার বাবু চাই? নূর কিছু বলল না, শুধু হ্যাঁ মাথা নাড়ালো। নিহান নূরকে একটু শক্ত করে আঁকড়ে ধরে মুখ কানের কাছে নিয়ে গেলে, তোমার মাত্র 19 বছর বয়স, আর একটু বড় হও, তখন এইসব নিয়ে ভাবা যাবে। আর এখন যদি বাচ্চা কনসিভ করো, তাহলে তোমার শারীরিকভাবেও ক্ষতি হতে পারে। তুমি এখনো পিচ্ছি, আগে তুমি কনসিভ করার জন্য উপযুক্ত হও, ঠিক আছে? নূর কিছু বলছে না, শুধু মাথা নিচু করে রইল। নিহানের কথা শুনে শুধু মাথা নাড়ল। নিহান আবার বলল, যেদিন বাচ্চা কনসিভ করার উপযুক্ত হবে, সেদিন আমি নিজে থেকেই তোমাকে বলবো। তখন তোমার আমার কাছে চাইতে হবে না, আমি পূর্ণ করে দিব তোমাকে। নূর নিহানের বুক থেকে মাথাটা তুলে ছলছল করে চোখে তাকিয়ে রইল নিহানের দিকে। নিহান নূরের মাথাটা ধরে একটু উপরে তুলে নিহানের ঠোঁট সাথে নূরের ঠোঁট মিলিয়ে দিল। নূর নিহানের মাথা খামচে ধরে রেখেছে। অনেকক্ষণ পরে ছাড়া পেয়ে নিহান বলল, তুমি নিজেই তো একটা বাবু, আর অন্য একটা বাবু পালবে কি করে? বলেই নিহান হেসে দিল। নিহানের হাসি দেখে নূরের রাগ হয়ে গেল, তাই নিহানের বুকে জোরে জোরে 2টা কিল দিয়ে চেঁচিয়ে বলল, আমি পালতে পারবো, তুমি দেখে নিও। আচ্ছা, হলে পরে দেখে নিব। এখন তুমি আমার উপর থেকে নামো। নামবো কেন? কারণ তুমি আমার পাশে শুয়ে থাকবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা। বলেই নূর নিহানের উপর থেকে নেমে পাশে 4 হাত পা দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল নিহানকে। আরে আরে, তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? তাহলে? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো বলেছি। যাই হোক, ধরেছো যখন আর ছাড়তে হবে না। তোমার শরীরে উষ্ণতা আর মিষ্টি সুগন্ধে বেশ ভালোই লাগছে। আচ্ছা। নিহান আর কিছু না বলে চুপচাপ নূরের বুকে মাথা গুজে শুয়ে রইল। নূরের শরীরের ঘ্রাণ আর উষ্ণতা নীলকে মাতাল করে দিচ্ছে। যদি নূর নামটা ভালো না লাগে, তাহলে বলেই চেঞ্জ করে আনহা, না হলে তানহা দে। আপনাদের মতামতের উপর ডিপেন্ড করছে। নূর সোফা থেকে উঠে সোজা ঘরে চলে আসলো। এসে আবার বিছানায় শুয়ে পড়ল। নূর শুয়ে ভাবছে, যে করেই হোক আমি বিয়েটা করব না। এর জন্য যদি আমাকে আত্মহত্যা করতে হয়, তাহলে আমি তাই করব। দাদুর সাথে যদি আমি চ্যালেঞ্জটা হেরে যাই, তাহলে আমার ইগো, মান সম্মান সব যাবে। আচ্ছা, দেখি দাদু কি করে হারায় আমাকে। এমন সময় নূরের ফোনটা বেজে উঠল। নূর ফোনটা হাতে নিয়ে দেখে রুহি ফোন করেছে। নূর ফোনটা রিসিভ করে, হ্যালো দোস্ত, বল। কলেজে আসছিস না কেন? জানিস তোকে কত মিস করছি। জানি রে। আরে একটু সমস্যার ভেতরে ছিলাম, তাই আসতে পারিনি। কালকে থেকে আবার রেগুলার আসবো। তা তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালোই। তোর কি অবস্থা? আমারও ভালোই দোস্ত, একটু টেনশনে আছি। কালকে এসে তোকে বলবো না, এখন ফোনটা রাখি। আচ্ছা। নূর ফোনটা কেটে আবার কোলবালিশ জড়িয়ে শুয়ে ভাবছে। কি করবে দাদু আমার সাথে, আল্লাহই জানে। আমাকে অনেক সাবধানে থাকতে হবে। যে করেই হোক চ্যালেঞ্জটা আমাকে জিততেই হবে।
কালকে রুহিকে সবকিছু বলে ওর কাছ থেকে একটা আইডিয়া নিতে হবে। সেদিন আর সারাদিন রুম থেকে বের হয়নি নূর। হিয়ার দুপুর আর রাতের খাবার দিয়ে গেছিল রুমে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই নূর তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে যায়। আজকে একটু বেশি তাড়াতাড়ি কলেজে এসে পড়েছে নূর। কলেজে এসে দেখে এখনো কেউ আসেনি। নূর ক্লাসে এসে বেঞ্চে বসে চুল ঠিক করছিল। এমন সময় ক্লাসে একটা ছেলে ঢুকে পড়ল। ছেলেটা ক্লাসে ঢুকেই দেখে নূর চুল ঠিক করছিল, আর বুকের কাপড়টা ঠিক ছিল না। এইটা দেখে মুখে হাত দিয়ে কাশি দিল। ছেলেটার কাশির শব্দ শুনে নূর চমকে যায়। নূর সামনে তাকিয়ে ছেলেটাকে দেখে তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করে নিল। নূর হালকা ভীতু স্বরে জিজ্ঞেস করলো, আপনি কে ভাইয়া? আপনাকে তো আগে কোনোদিন এই কলেজে দেখি নাই। জি, আমি নতুন ভর্তি হয়েছি আর আমার নাম নীল। আমি কালকেও ক্লাস করেছিলাম, কিন্তু তখন তো আপনাকে দেখলাম না। আপনিও কি নতুন? না, আমি নতুন না, আমি আরো আগে থেকেই এই কলেজে পড়ি। আর আমার নাম নুহা নূর। আপনার নামটা খুব সুন্দর। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কেন? আমি আপনার সাথে বন্ধুত্ব করতে যাব কেন? কারণ আমরা এক কলেজে পড়ি, আবার একই ডিপার্টমেন্টে পড়ি। আজকে সকালে কত রোমাঞ্চকরভাবে আমাদের দেখা হলো, আর প্রথম দেখাই আপনাকে আমার ভালো লেগেছে, তাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ওই কি বললেন? আমাকে ভালো লেগেছে? হ্যাঁ, কত বড় সাহস আপনার! আপনাকে যে কি করতে মন চাইছে। অনেকটাই রেগে কথাগুলো বলল নূর। এমন সময় হঠাৎ করে রুহি ক্লাসে ঢুকলো। নীল উল্টা দিকে ঘুরে থাকায় রুহি নীলের চেহারাটা দেখলো না। রুহি ক্লাসে ঢুকে নূরকে বলল, কি রে দোস্ত, কি হইছে? সকাল সকাল এমন চেতেছিস কেন? দোস্ত, তুই এসেছিস? দেখ, কোথা থেকে একটা ছেলে এসে আমাকে বলছে তার নাকি আমাকে ভালো লেগেছে। একবার ভেবে দেখ, কত বড় সাহস! কি বলিস? ভাইয়া দেখি একবার আপনার চাঁদের মতো চেহারাটা। রুহির কথা শুনে নীল রুহির দিকে ঘুরল। রুহি নীলের চেহারা দেখেই কেমন জানি ঘাবড়ে গেল। বর্তমানে নিহানের চোখটা লেগেই গিয়েছিল। হঠাৎ নূরের ডাকে চোখ খুলতেই দেখলো নূর চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এই দুপুরবেলা চা? সরি নিহান, আমি জানতাম না তোমার যে সকালে চা খাওয়ার অভ্যাস আছে। যদি জানতাম তাহলে তোমার ঘুম থেকে ওঠার আগেই চা বানিয়ে দিতাম। আরে আরে, এমন করে বলছো কেন? আমি কিছু মনে করিনি। কথাটা বলেই নিহান নূরের হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিল। চুমুক দিয়ে চায়ের কাপের উপর থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকালো নিহান। নূরের কথাটা নূরের মুখটা কেমন একটু চিন্তিত লাগলো। নিহান আরেকবার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি হয়েছে? আমার বাবুর চেহারাটা এমন দেখাচ্ছে কেন? না কিছু না, তুমি চা খাও। ওই, তুমি একটু এইদিকে আসো। কেন? এত কেন কেন করো কেন? এইদিকে আসতে বলছি, এইদিকে আসো। হুম। বলেই নূর নিহানের পাশে এসে দাঁড়ানোর সাথে সাথেই নিহান নূর টান মেরে নিজের কোলে বসিয়ে চায়ের কাপটা নূরের মুখের সামনে ধরে। এই নাও, খাও। হুম, আমি তোমার খাওয়া চা খাবো কেন? আমি বলেছি তাই খাবে। তুমি বললে কি খেতে হবে নাকি? আমি খাবো না। জানো তুমি খাবা না। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, দাও খাই। বলেই নূর চায়ের কাপে চুমুক দিল। তারপর নিহানের গলা ছড়িয়ে বলল, আচ্ছা, তুমি অফিস যাও না কেন? তোমার জন্য। আমার জন্য মানে? আমি কি তোমাকে বলেছি অফিসে না যাওয়ার জন্য? হুম। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। আমি তোমাকে কখন না করলাম? তোমাকে রেখে আমার অফিসে যেতে ইচ্ছে করে না, আর আমি যদি তোমাকে রেখে যাই তাহলে তোমাকে জ্বালাবে কে? অফিসে না গেলে কি করে হবে? তুমি যদি অফিসে না যাও তাহলে এসব দেখাশোনা কে করবে? ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। 2 দিন পরে থেকে অফিসে যাব। এই তো আমার লক্ষ্মী জামাই। বলেই নিহানের গালে আলতো করে একটা চুমু দিল নূর। আচ্ছা, তুমি কি গাল ছাড়া আর কোথাও চুমু দিতে পারো না? কোথায় দিব তাহলে? কেন এইখানে? বলেই নিহান হাতের একটা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট দেখিয়ে দিল। নিহানের ইশারা দেখে নূর লজ্জা পেয়ে নিহানের বুকে মুখ লুকালো। নিহান দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিল নিজের বুকে নূরকে। নূর নিহানের বুক থেকে মাথা তুলেই, এই যে মশাই, এত রোম্যান্স করতে হবে না এখন। রাতের জন্য জমিয়ে রাখুন। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। দাদু আপনাকে অনেক আগেই দুপুরের খাওয়ার জন্য ডেকেছে। আগে বলবা না দাদু ডেকেছে? বলেই নিহান তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আর নূর নিচে টেবিলে খাবার সাজাতে চলে গেল। নিহান ফ্রেশ হয়ে নিচে এসে দেখে দাদু টেবিলে বসে খাবার খাচ্ছে। নিহান চুপচাপ একটা চেয়ারে বসে খাওয়া শুরু করে দিল। হঠাৎ করে দাদু বলে উঠল, দাদু ভাই, তুমি অফিসে যাচ্ছ না কেন? অনেক দিন তো হলো। আমি এই বয়সে আর এইসব সামলাতে পারবো না। তুমি কালকে থেকে অফিসে যাও। আর কয়দিন পর থেকেই তো
এই সব কিছুর দায়িত্ব তোমারই নিতে হবে। আমি চাই তুমি এখন থেকেই সব কিছু শিখে রাখো। দাদু, আমি জানি আমার এইসব কিছুর দায়িত্ব নিতে হবে। তাই তো অফিসে গিয়ে বসেছিলাম কিছুদিন। এখন বিয়ে করেছি, কিছুদিন রেস্ট নেই, তারপরে না হয় প্রতিদিন অফিসে যাব। ঠিক আছে, তুমি তাহলে নূর দাদুভাইকে নিয়ে আমাদের চট্টগ্রাম বাংলো থেকে কিছুদিন ঘুরে আসো। ওইখানের পরিবেশ অনেক শান্ত, আর তাজা হাওয়ায় তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তুমি ব্যবস্থা করো যাওয়ার। তোমরা রেডি হয়ে থাকো, আমি কালকে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। নূর এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু নাতি আর দাদুর কথা শুনছিল। নূর ঘুরতে যাওয়ার কথা শুনে মনে মনে অনেক খুশি হলো। দুপুরের খাবার খেয়ে নিহান ঘরে চলে আসলো। নিহান আর দাদুর খাওয়া শেষ হওয়ার পরে নূরও খাওয়া শেষ করে যখনই ঘরে ঢুকতে যাবে তখনই নিহান নূরকে দেয়ালের সাথে চেপে ধরল। নিহান হঠাৎ করে এইভাবে ধরায় নূর ভয় পেয়ে যায়। নূর ভীত স্বরে নিহানকে বলল, কি হয়েছে? দাদুকে তুমি অফিসের কথা বলেছো, ঠিক না? আমিই বলেছি। কেন বলেছো? আর আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব না। এত খুশি হওয়ার কিছু নাই। দাদু কথাটা বলেছে, তাই আর না করতে পারি নাই। তাহলে তাকে নিয়ে ঘুরতে যাবে? কেন? আমার কাজিন আর তোমার বেস্ট ফ্রেন্ড রুহিকে নিয়ে। কথাটা বলেই নিহান হেসে দেয়, কিন্তু নূরের চেহারা রাগে লাল হয়ে গেছে। নিহানের সেই দিকে খেয়ালই নেই। কি? তুমি আমাকে রেখে রুহির সাথে ঘুরতে যাবা? অয় নিহানের বাচ্চা, আজকে তুই শেষ। লুচ্চা পোলা, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ঘুরতে যেতে চাই? নিহান নূরের কথা শুনে নূরের দিকে তাকিয়ে তো পুরো খিস খাওয়া গেছে। নূরের চেহারাটা টমেটোর থেকে বেশি লাল হয়ে গেছে। এই কথা বলে যে নূর এতটা রেগে যাবে নিহান কল্পনাও করতে পারে নাই। নূর নিহানের কলার চেপে ধরে তা বিলাই বান্দর, এদিকে আয়। বলেই নিহানের শার্টের কলার ধরে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল। বিছানা ধাক্কা দিয়ে ফেলে নূর নিহানের বুকের উপর উঠে বসল। বসে ইচ্ছা মতন মারতেছে। জানো, সরি, ভুল হয়ে গেছে। আর কখনো এসব বলবো না। আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ো না। না, আজকে তোমাকে মেরেই ফেলবো। তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ঘুরতে যেতে চাও? কত বড় সাহস তোমার! আই পোলা, রুহিরে নিয়ে ঘুরতে যাওয়ার এত শখ কেন? রুহি কি আমার থেকে বেশি সুন্দর? যদি রুহিকে আমার থেকে বেশি সুন্দর মনে হয় তাহলে রুহিকে বিয়ে করলে না কেন? এই কথা বলেই নূর নিহানের বুকে মুখ লুকালো। নিহান বুঝতে পারছে নূর কান্না করছে। নিহান নূরকে উপর থেকে ফেলে দিয়ে নিহান নূরের উপরে উঠে গেল। নূরের উপরে উঠে নিহান নিজের মুখ একদম নূরের কানের সামনে নিয়ে গিয়ে সত্যি, আমি শুধু তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে নিজের করে পাবার জন্য কত কিছু করেছি জানো। নিহান নূরের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলল। নিহানের নিঃশ্বাস নূরের কানের উপরে পড়ায় নূর বারবার কেঁপে উঠছিল। নিহান আবার বলতে শুরু করলো, তোমার এখনো অনেক কথা জানা বাকি আছে। আজকে তোমাকে সব বলবো, কিন্তু তার আগে একটু আমার সুন্দরী বউটার সৌন্দর্যের মজা নেই। কথাটা বলে নিহান নিজের মুখটা কানের কাছ থেকে সরিয়ে নূরের মুখ বরাবর এনে নূরের নাকের সাথে নিজের নাক খসা দিল। নিহান নূরের এতটাই কাছে যে নিহান নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নূর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যার ফলে নিহানের বুক অনেক জোরে জোরে ওঠানামা করছে। নিহান নূরকে টান মেরে নিজের আরো কাছে এনে তারপরে নিজের ঠোঁট দিয়ে নূরের ঠোঁট জোড়া চেপে ধরল। নূরও নিহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিহানের কিসের রেসপন্স দিচ্ছে। নিহান অনেকক্ষণ পরে নূরের ঠোঁট ছেড়ে দেয়। নূর নিজের ঠোঁট দিয়ে নিহানের মুখে গলায় কিস করে লাল বানায় দিছে, আবার কামড় দিচ্ছে মাঝে মাঝে। নিহান আর সহ্য করতে না পেরে আবার নূরের মাথা তুলে নিজের ঠোঁটের সাথে নূরের ঠোঁট মিলিয়ে দিল। একটু পরে ছেড়ে দিয়ে অনেক হয়েছে, এবার তোমাকে আমি কিছু বলতে চাই। নিহানের কথা শুনে অনেকটাই হতাশ হয়ে নিহানের দিকে তাকালো নূর। নূর মনে মনে ভাবছে, আজকেও তুমি আমাকে সম্পূর্ণ কাছে টানলে না। আর কতদিন এভাবে আমাকে এই অত্যাচারগুলি করবে? এই রোমান্টিক অত্যাচারগুলি যে আমি আর সহ্য করতে পারছি না। আমি তো সম্পূর্ণভাবে তোমার ভালোবাসা পেতে চাই, আমাকে পূর্ণ করতে চাই তোমাকে দিয়ে। কখনো কি আমার স্বপ্ন পূরণ হবে না? নূর মনে মনে এইসব কথা ভাবছিল। হঠাৎ করে নিহানের ডাকে হুঁশে ফিরে বলো, কি বলবে? তোমার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? মনে আছে। তুমি প্রথম দিনই আমাকে মিথ্যা কথা বলেছ, আবার তোমার নাম লুকিয়েছ। আচ্ছা, ওই দিন তোমার নাম নীল কেন বলেছিলে? তোমাকে পাবার জন্য এই মিথ্যা কথাগুলি বলেছিলাম। জানো, দাদু প্রথম যেদিন তোমার ছবি আমাকে দেখেছিল সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক তোমাকে নিজের করবই। তোমার অনেক অহংকার ছিল, এটাও দাদু আমাকে বলেছে। আমার কোনো অহংকার নেই। হুম, অহংকার ছিল না দেখেই তো আমার বন্ধু হতে চাওনি।
আর কিছু হলেই তো ভাব দেখাইতা। জানো, তোমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমার রুহির সাথে প্রেমের নাটক করতে হয়েছে। কত কষ্ট করে যে তোমাকে আমার বউ করেছি তা শুধু আমিই জানি। এমন সুন্দরী বউ পেতে হলে একটু একটু কষ্ট করতেই হয়। আপনিও না একটু করেছেন। ওই, কি? এখন আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। ঘুমাতে চাও তো ঘুমাও। এত ভদ্র হইলা কবে থিকা? অনুমতি নিয়ে কাজ করো। নিহান আর কোনো কথা না বলে মাথাটা বালিশ থেকে তুলে নূরের বুকের উপর রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। নূর নিহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিহানের মোবাইলটা সশব্দে বেঁচে উঠল। চোখ একটু লেগে গিয়েছিল নিহানের, কিন্তু ফোনের রিংটোনে ভেঙে গেল। তড়িঘড়ি করে মোবাইলটা সাইলেন্ট করলো নিহান। মোবাইলটা সাইলেন্ট করে নূরের দিকে তাকালো নিহান। নূরের গুটিসুটি মেরে একবার নিহানের বুকের ভেতরে ঠুকে ঘুমাচ্ছে। নিহান ভাবছে, কি ব্যাপার, আমি নূরের বুকে ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখি নূর আমার বুকে ঘুমাচ্ছে। কাহিনী কি? নিহান এইসব ভেবে একটু হেসে নূরের কপাল আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। নিহানের এসব করার মধ্যে আবার ফোনটা বেজে উঠল। এইবার ভালো মতন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রুহি ফোন করেছে। নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো নিহান। কলটা রিসিভ করে মোবাইলটা কানে ধরতেই, ওই, কি করছিলে? এতক্ষণ সময় লাগলো কেন ফোন ধরতে? নূরকে বুকে নিয়ে শুয়েছিলাম, তাই তোমার ফোনটা দেখি নাই। কি? নিহান, তুমি সত্যি সত্যি কি আমাকে ভালোবাসো? না। তাহলে আমাকে বলেছিলে কেন বিয়ে করব? তোমার সাহায্য না পেলে আমি কিছুতেই নূরকে বিয়ে করতে পারতাম নাই। সরি, আমাকে ক্ষমা করে দিও তোমাকে এইভাবে ব্যবহার করার জন্য। আমি প্রথম যেদিন নূরকে দেখি ওই দিনই ওকে ভালোবেসে ফেলি। ওর জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, আমি নূরের উপরে অনেক রোমান্টিক অত্যাচার করি, কিন্তু তারপরে ওকে অনেক ভালোবাসি। আমার দাদুর কথা না রাখার জন্য আর আমার সাথে ভাব নেওয়ার জন্য ওকে এইসব শাস্তি দিচ্ছি। নিহান, প্লিজ স্টপ। তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে ব্যবহার করে এখন দূরে ফেলে দিচ্ছ। আমি কখনো তোমার ভালো হতে দেব না। মনে রেখো, আমি প্রতিশোধ নিব। বলেও রুহি ফোনটা কেটে দিল। নিহান ফোনটা হাতে নিয়ে ভাবছে, রুহি এসব কি বলল? নূর অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে নিহান কার সাথে যেন ফোনে কথা বলছে। নূর ঘড়িতে আরেকবার তাকিয়ে দেখল প্রায় 20 মিনিট হয়েছে নিহান ফোনে কথা বলছে। নূর ভাবছে, নিহান এত সময় ধরে কার সাথে কথা বলছে? রাগারাগি করছে, আবার মাঝে মাঝে হাসছেও। ঘটনা কি? সকালেও দেখলাম কার সাথে জানি লুকিয়ে প্রেমালাপ করছে। নিহান কি তাহলে আরেকটা প্রেম করছে? খুব অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে ওকে লক্ষ্য করছে নূর। প্রায় 25 মিনিট পর নিহান কথা বলা শেষ করে রুমে ঢুকলো। নিহান রুমে ঢুকে নূরকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি দিল। নিহানের এই হাসিটা নূর বরাবরই খুব পছন্দ করে, কিন্তু ঠিক এই মুহূর্তে নিহানের এই হাসিটা নূরের বুকে গিয়ে বিচ্ছে। কার সাথে কথা বলছিলে? আরে রুহির সাথে। রুহির সাথে কি এমন কথা বলছিলে, তাও আবার এত হাসাহাসি করে? নূর, তুমি এভাবে কথা বলছো কেন? আর রুহি আমার কাজিন, ওর সাথে হেসে কথা বলবো না তো কি কান্না করে কথা বলবো? শুনো নিহান, সকালেও তোমাকে ফোনে কথা বলতে শুনেছি আমি, তখন তোমাকে কিছু বলি নাই। এখন আবার হাসাহাসি করে কথা বললে। সবসময় যে তুমি ছাড় পাবা এইটা কিন্তু হবে না। নেক্সট এরকম কিছু দেখলে আমি দাদুকে বলতে বাধ্য হব। দাদু বলবা মানে? তুমি দিনরাত একটা মেয়েদের সাথে প্রেমালাপ করবা, আর আমি তোমার বউ হয়ে চুপচাপ এসব দেখবো? তুমি কি আমাকে বলদ ভেবেছ? একটা মেয়ের সাথে তোমার এত কিসের কথা? নাকি আবার আমাকে রেখে রুহির প্রেমে পড়ে গেলা? তুমি তো রুহির সাথে প্রেমও করেছো। এক্সজিএফ কি আবার লাইফে ব্যাক করেছে নাকি? মুখ সামলে কথা বলো। এসব কি বলছো? ছি, তোমার কি একটু বিশ্বাস নেই আমার উপরে? নূর আর কিছু না বলে চুপচাপ শুধু ভাবলো। আমি আরো অনেক কথাই বলতে চাই, কিন্তু এখন তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না। আর এখন ঝগড়া লেগে কালকে ঘোরার প্রোগ্রামটা বাতিল করা যাবে না। আগে চট্টগ্রাম থেকে ঘুরে আসি, পরে তোমার প্রেম বের করছি। এইসব মনে মনে ভেবে রাগে লাল হয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল নূর। আর নিহান বলদের মতো দাঁড়িয়ে আছে। নিহান দাঁড়িয়ে ভাবছে, শালার কি থেকে কি হয়ে গেল। বিকাল থেকে নূর আর নিহানের সামনে যায়নি। কথা বলে তো দূরের কথা, নিহান নূরের রাগ ভাঙিয়ে সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে নূর বসে মোবাইল টিপছে, এমন সময় হঠাৎ একটা SMS এলো নূরের ফোনে। নূর SMSটা ওপেন করে দেখলো একটা ছবি। ছবিতে একটা মেয়ে একটা ছেলের সাথে অনেক ক্লোজ হয়ে বসে আছে। ভালো করে জুম করে ছবিটা দেখে নূরের মাথায় আকাশ ভেঙে পড়ল। ছবিটা আর কারো না, নিহাল আর রুহি। নূর এই ছবি দেখে একদম ভেঙে পড়েছে। কি করবে কিছুই মাথায় আসছে না। আসলে কি রুহির সাথে নিহানের কোনো সম্পর্ক আছে?
নিহানকে তো আজকে আমি রুহির সাথে কথা বলতেও শুনেছি। না, এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, নিহান কি রুহিকে ভালোবাসে? আর রুহি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কি করে পারলো আমার এত বড় ক্ষতিটা করতে? আমি যে নিহানকে ছাড়া বাঁচবো না। নূর এইসব ভেবে কান্না শুরু করে দিল। নূর আর একবার ছবিটা দেখে দৌড়ে রুমে গিয়ে সবকিছু ভাঙতে লাগলো। নূর এতটাই রেগে গেছে যে চোখের সামনে যা পাচ্ছে তাই ভাঙছে। প্রায় সবকিছু ভেঙেই নূর রুমের লাইটটা অফ করে দিয়ে বিছানায় এক কোণায় গুটিসুটি মেরে বসে কান্না করছে। নিহাল 8টার দিকে বাসায় এসে ঘরে ঢুকেই কিসের সাথে জানি স্লিপ খেলো। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে নিচের দিকে আলোটা যেতেই একটি ফুলদানির ভাঙা অংশ দেখলো নিহান। ভালো মতো লক্ষ্য করে দেখলো শুধু ফুলদানি না, নিচে আরো অনেক কিছু ভাঙা অবস্থায় পড়ে আছে, আর পুরো ঘরটাই অন্ধকার। ঘটনা কি? এইসব ভাঙলো কি করে? আর নড়িবা কোথায় গেল? লাইটটা জ্বালিয়ে দেখি তো রুমের কি অবস্থা। নিহাল মোবাইলের ফ্ল্যাশের সাহায্যে ঘরের লাইটটা অন করলো। নিহাল লাইট অন করে দেখলো পুরো রুমে যত শোপিস আর খেলনা ছিল সব ফ্লোরে পড়ে আছে, আর নূর বিছানায় এক কোণে হাঁটুর সাথে মাথা ঠেকিয়ে গুটিসুটি মেরে বসে আছে। নূরকে এই অবস্থায় বসে থাকতে দেখে নিহান নূরের পাশে গিয়ে দাঁড়ালো। নীর বেঘরে কান্না করায় নিহান যে ঘরে এসেছে বুঝতে পারেনি। নিহান নূরের পাশে যেতে শুনতে পেল। আচ্ছা নিহান, তুমি কি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই কি আমাকে বিয়ে করেছো? আমি তো ভুল স্বীকার করেছিলাম, তার জন্য দাদুর কাছে ক্ষমাও চেয়েছি। রুহি কি আমার থেকে বেশি সুন্দর? কি আমার থেকে বেশি তোমাকে ভালোবাসতে পারবে? নিহান, আমি যে তোমাকে অন্য কারোর সাথে একদম সহ্য করতে পারি না। আমি তো পুরোপুরি তোমার ভালোবাসা পেতে চাই। তুমি রুহিকে ভালোবাসো বলেই কখনো আমাকে নিজের পুরোপুরি কাছে টেনে নাওনি। বুঝেছি নিহান, তুমি কখনোই আমার মনকে একবারও বুঝতে চেষ্টা করনি। যদি করতে, তাহলে কখনো আমাকে এতটা কষ্ট দিতে পারতা না। নিহান, আমি যে তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আজকে যে করেই হোক তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নিব, যতই কষ্ট হোক। আজকে নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, তোমাকে হারিয়ে ফেলবো, এই কথাটা ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। না না, তোমাকে কিছুতেই হারাতে দেওয়া যাবে না। তোমার মতো এমন একটা বর পাওয়া ভাগ্যের ব্যাপার। নূরের কথাগুলো শুনে নিহান হেসে দিল, অনেক জোরেই হেসে দিল। নূর মাথা তুলে দেখে নিহান এসে পড়ছে। নিহানকে দেখে নূর চোখ দুটো মুছে ফেলল, কিন্তু নূরের কান্না কিছুতেই থামাতে চাইছে না। নূর এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। নিহান একবারে নূরের গা ঘেঁষে বসে, কি হয়েছে নূর? তুমি কান্না করছো কেন? আর ঘরের এই অবস্থা কি করে হলো? আমার জানা মতে আজকে কোনো ভূমিকম্প হয়নি। নূর কিছু বলল না, চুপ করে বসে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। নিহান আবার বলল, কি হয়েছে? কথা বলবা না আমার সাথে? আচ্ছা, আমাকে না বললে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? আর আমি যদি না বুঝি তাহলে এটা সমাধান করব কি করে? কথাগুলো বলে নিহান নূরের হাত চেপে ধরল। নিহান নূরের হাত ধরায় নূর ব্যথা পেয়ে আ করে উঠল। কি হয়েছে তোমার? তুমি এইভাবে চিৎকার দিলে কেন? বলেই নিহান ভালো মতো নূরের হাতের দিকে তাকিয়ে দেখল ওর হাতের অনেকখানি কেটে গেছে। নূর নিহানের এইরকম কথা শুনে ভয় পেয়ে গেল, তাই মাথা নিচু করেই ভয়ে বলল, তুমি যখন আমার হাত ধরলে তখনই হাতে ব্যথা পেলাম। কি যেন একটা ভাঙার সময় তখন হাতে একটু ব্যথা অনুভব করেছিলাম, হয়তো তখনই হাতটা কেটে গেছে। অনেক ভীত স্বরে নূর নিহানকে কথাগুলো বলল। নিহান বসা থেকে উঠে ড্রয়ার থেকে গিয়ে ফার্স্ট এড বক্সটা বের করে আনলো। নূরের হাত দিয়ে অনেক রক্ত পড়ছে। নিহান হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলল, এইসব ভাঙলে কেন? আর এইভাবে এখনো কান্না করছো কেন? ঘটনাটা কি খুলে বলো তো। আজকে আমার সম্পূর্ণ অধিকার আদায় করে নিতেই হবে, যে করেই হোক আর যত কষ্টই হোক। কিছুতেই নিহানকে অন্যের হতে দেওয়া যাবে না। আমি যে নিহানকে অনেক ভালোবাসি, নিহানকে ছাড়া এখন আমি আমাকে কল্পনাই করতে পারবো না। কথাটা মনে মনে ভেবে নূর আবেদনময়ী হয়ে নিহানের দিকে তাকালো। নিহানও নূরের দিকে তাকিয়ে আছে। অনেক কান্না করার ফলে নূরের চোখ দুটো একদম লাল হয়ে ফুলে আছে। নিহান আবারও শান্ত গলায় নূরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্লিজ বলো না, আমার তো কিছু ভালো লাগছে না। নিহানকে আর কিছু বলতে না দিয়ে নূর নিজের ঠোঁট দিয়ে নিহানের ঠোঁট চেপে ধরল। নিহান অনেকক্ষণ নূরের সুইট পাপ্পের মজা নিয়ে নূরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নূর অনেক জোরে নিহানের মাথা আঁকড়ে ধরে থাকায় কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। প্রায় 10-15 মিনিট পর নিহানকে ছেড়ে দিল। নূর নিহানকে ছেড়ে দিয়ে এখন আবার কান্না শুরু করে দিল।
নিহান কিছু বুঝে উঠতে পারছে না কেন এমন করছে। সবকিছু নিহানের মাথার উপর দিয়ে যাচ্ছে। নূর, কি হয়েছে তোমার? তুমি এইরকম করছো কেন? আর এইভাবে কান্নাই বা কেন করছো? কিছু তো বলছো না। আচ্ছা, তুমি শুয়ে রেস্ট নাও। যখন তোমার মন ভালো হবে তখনই আমাকে সবকিছু বলো। বলেই নিহান বিছানা থেকে উঠে যেতে নিবে, এমন সময় নূর বিছানায় হাতটা চেপে ধরল। নূর নিহানের হাতটা ধরে টান মেরে নিহানকে বিছানায় ফেলে দিয়ে নিহানের বুকের উপর উঠে বসলো। নূর, কি হয়েছে তোমার? তুমি এইরকম করছো কেন? ছাড়ো প্লিজ। তোমার শরীর এখন ঠিক নেই। এইসব কি করছো? নিহান, তুমি শুধুমাত্র আমার। তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারবে না। তুমি যদি আমাকে ছেড়ে কখনো যাও, তাহলে তোমাকে খুন করে আমি নিজেও মরে যাব। তুমি কি বোঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলেই নূর নিহানের মুখের সামনে মুখটা নিয়ে নিহানের সারা মুখে চুমু দিতে শুরু করে দিল। নূর নিহানকে এভাবে চুমু দিচ্ছে যে নিহান নূরের চুমুর নেশায় পড়ে যাচ্ছে। নূর, প্লিজ ছাড়ো আমাকে। না, আজকে আমি আমার অধিকার আদায় করে নেবই। তোমাকে অন্য কারোর হতে দেব না। আর ওই কুত্তি রুহির তো কখনোই না। এই সুন্দর আর কিউট বরটা শুধু আমার। কথাটা বলেই একের পর এক চুমু নিহানের কপালে, মুখে, ঠোঁটে, গলায় দিয়ে যাচ্ছে। নূর একদম পাগলের মতো নিহানকে আদর করেই যাচ্ছে। নিহানও আর বাধা দিতে পারল না। নূরের নেশা আঁকড়ে ধরল নিহানকে। নিহানও নূরকে কাছে টেনে ভালোবাসায় ভরিয়ে দিল। নিহান আর নূর একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় নিহানের ফোনটা বেজে উঠল। নিহান ফোনটা হাতে নিয়ে দেখল দাদু ফোন করেছে, তাই সাথে সাথে ফোনটা রিসিভ করে। হ্যালো, দাদু বলো। দাদু ভাই, তুই ট্রেনে নাকি প্লেন দিয়ে যাবি? দাদু, আমি ভাবছিলাম আমি নিজেই গাড়ি ড্রাইভ করে যাব। ও, তাহলে তো খুব ভালো কথা। আমি ওইখানে ম্যানেজারকে বলে দিচ্ছি সবকিছু ঠিকঠাক করে রাখতে। আমার দাদু ভাই বিয়ে করার পরে প্রথম কোথাও বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, একটা ব্যাপার স্যাপার আছে না? তাহলে দাদু, কখন রওনা দিব? তুই বরং কালকে সকালেই চলে যা, সকালের দিকে জ্যাম থাকে না, তুই রিল্যাক্সে চলে যেতে পারবি। আচ্ছা, ঠিক আছে। আর তুমি কোথায়? বাসায় আসবে কখন? এই তো একটু পরে আসবো, তুই আর নূর খেয়ে শুয়ে পড়। আচ্ছা। ফোনটা রেখে নিহান নূরকে বলল, তোমার জরুরি কোনো জিনিস নেওয়া থাকলে নিয়ে নিও। আর বেশি কাপড় নিও না, কারণ কাপড়ে ব্যাগ টানাটানি আমার একদম ভালো লাগে না। তাহলে আমি ওইখানে গিয়ে পড়বো কি? কেন? ওইখানে গিয়ে আমরা শপিং করব। আচ্ছা, তাহলে ঠিক আছে। নূর অনেক খুশি হয়ে কথাটা বলল। দাদুর আসতে একটু দেরি হবে, আমাদের খেয়ে শুয়ে পড়তে বলছে। আচ্ছা, চলো। তারপর নিহান আর নূর শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাতের খাবার খেতে। নূর টেবিলে সবকিছু সাজিয়ে তারপরে দুইজনে একসাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়ল। নূর নিহানকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে, এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে নিহানকে ছেড়ে দিলেই দূরে কোথাও হারিয়ে যাবে। নূর নিহানের বুক থেকে মাথাটা বের করে অনেকটা করুণ সুরে নিহানকে বলল, নিহান, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। নিজে কষ্টে থাকবো, তারপরেও তোমাকে কষ্ট দেব না। প্লিজ আমাকে ছেড়ে রুহির কাছে চলে যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আমি। নিহান, তোমাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি। নূর কান্না করতে করতে কথাগুলো বলল নিহানকে। নিহান নূরের কথা শুনে নূরকে আরো একটু শক্ত করে বাহুতে চেপে ধরে বলল, নূর, তুমি আজকে কেন এমন করছো? আমি কিছুই জানি না। আর হ্যাঁ, রুহির সাথে আমার একটা সম্পর্ক ছিল, তাই শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করার জন্যই করেছিলাম। কিন্তু এখন আর আমাদের মাঝে সেই সম্পর্কটা নেই। কিন্তু রুহি বারবার আমার জীবনে আসতে চাচ্ছে, কিন্তু আমি তা হতে দিব না। আর একটা কথা, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। কখনোই তোমাকে ছেড়ে যাব না, আর তোমাকেও আমার থেকে দূরে যেতে দিব না। তোমাকে একটা কথা বলি। একটা কেন, তোমার যত খুশি কথা বলো। আজকে আমি তোমার সব কথা শুনবো। সব শুনতে হবে না, আপাতত একটা শুনলেই হবে। বলো, কি কথা? আমাকে সবাই নূর বলে ডাকে, কিন্তু তুমি তো আমার লাইফে একটা স্পেশাল মানুষ। তাই তুমি অন্য নামে ডাকবা। আমি চাই তুমি আমাকে যে নামে ডাকবা, ওই নামে যাতে আর কেউ না ডাকে। কি নামে ডাকবো? আমার নাম তোহা নুহা নূর। তুমি আমাকে আজকে থেকে নুহা বলে ডাকবা। আচ্ছা বাবু, এখন ঘুমাও, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা। বলেই নূর নিহানের বুকে মাথা রেখে শুয়ে রইল। আর নিহানকে পরম যত্নে বুকের সাথে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রুহির কথা শুনে নীল রুহির দিকে ঘুরল। রুহি নীলের চেহারা দেখেই কেমন জানি ঘাবড়ে গেল। রুহি নীলের দিকে তাকিয়ে বলল, নীল, তুমি? হ্যাঁ, আমি। কি হয়েছে? আর এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন?
আমাকে কি আগে কখনো দেখোনি? না, তেমন কিছু না। তোমার পরিচয় করিয়ে দেই। ও হলো আমার বেস্ট ফ্রেন্ড নূর। আর নূর, ও হলো আমার কাজিন নিহান নীল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক ভাইয়া, সরি, আমি বুঝতে পারিনি আপনি যে রুহির কাজিন। একটু টেনশনে আছি তো, তাই খারাপ বিহেভ করেছি। আরে সরি বলতে হবে না, আমি তেমন কিছু মনে করিনি। আর রুহি, চলো আমরা বাইরে যেয়ে কোথাও আড্ডা দেই। চলো। নূর, তুই থাক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই নিহাল আর রুহি ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আর নূর আগের মতোই চুপচাপ বসে আছে। রুহি, আমাকে একটা সাহায্য করবে? বলো, কি সাহায্য? আর আমি তো তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি আমার জন্য সবকিছু করতে পারো মানে? হুম তোমাকে তো আমার ছোট থেকেই অনেক ভালো লাগে। আর ভালো লাগার মানুষের জন্য সবকিছু করব। না তো কার জন্য করব? আচ্ছা, আমার কথা শোনো। তোমার কথা শোনার জন্যই তো বসে আছি, কিন্তু তুমি তো কিছু বলছো না। তাহলে শোনো, ওই যে ক্লাসে যে মেয়েটা ভাব নিল আমার সাথে, হ্যাঁ নূর। ওকে একটা শিক্ষা দিতে হবে। আর তুমি যদি ওর সাথে আমার বন্ধুত্ব করে দিতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানাবো। হ্যাঁ, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব না, তাহলে কি হবে? গার্লফ্রেন্ড হব। এই মাইয়া কি পাগল নাকি? আর নূরকে শিক্ষা দিতে হলে রুহির হেল্প আমার লাগবেই, কারণ এই কলেজে আমি আর কাউকে চিনি না। যাই হোক, কিছুদিন ওর সাথে নাটক করে দেখি কি হয়। কি হলো, কিছু বলছো না যে? একটা কন্ডিশনে তোমার কথায় রাজি হতে পারি। কি? আমাদের মাঝে যে সম্পর্ক আছে, এইটা কাউকে জানানো যাবে না। যদি কেউ জেনে যায়, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখবো না। ঠিক আছে। কথাটা বলেই রুহি খুশি হয়ে নিহানকে আলতো করে জড়িয়ে ধরল। নিহান কিছু বুঝে ওঠার আগেই নিহানকে ছেড়ে সরি, বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো। সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইম থেকে একটু খেয়াল রেখো। আচ্ছা, এখন ক্লাসে চলো। আর 5 মিনিট বাকি আছে ক্লাসের। বলেই রুহি নিহানের হাত ধরে ক্লাসে চলে গেল। রুহি ক্লাসে ঢুকে নূরের পাশে বসে রইল, আর নিহানও একটা সিটে বসে পড়ল। বর্তমানে সকালবেলা ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে গেল নুহার। নুহা চোখ দুটো খুলে দেখে নিহাল একদম ওর মুখের সামনে মুখ এনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহানের গরম নিঃশ্বাস নুহার মুখের উপর পড়ছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নুহা লজ্জা পেয়ে নিহানের গলা জড়িয়ে ধরল। কয়টা বাজে জানো? না বললে জানবো কি করে? আমাদের সকাল 8টার দিকে বাসা থেকে বের হতে হবে, আর এখন 7টা বাজে। তোমার তো আবার সাজতেই লাগবে 1 ঘন্টা। আমি সেই কোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছি। আমি তো তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো ঘুমাতে দিলে না। নিহান নুহার কথা শুনে অবাক হয়ে নুহার দিকে তাকালো। নিহান নুহাকে নিজের আরেকটু কাছে টেনে নিল। নুহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যাবাদী, কালকে তো আমি তোমাকে কিছু করি নাই। যা করার তুমি করছো, আর আমি তোমাকে না। তুমি আমাকে ঘুমাতে দাওনি। যাই হোক, এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হও। নিহান বাবু, আর একটু ঘুমাই। আজকে না আমার অনেক ঘুম পাচ্ছে। আর একটু লেট করে গেলে কি হবে? আমরা তো আমাদের গাড়ি দিয়েই যাব, তাই না? আমরা যেভাবেই চাই। তোমার এখন ঘুম থেকে উঠতে হবে মানে উঠতেই হবে। না, আমি উঠবো না। নিহান আর কিছু না বলে উঠে বসে নুহাকে টেনে উঠাবার চেষ্টা করল, কিন্তু নুহা না উঠে নিহানের হাত টান মেরে আবার নিহানকে শুইয়ে দিল। নিহান শুয়ে পড়ার সাথে সাথেই নুহা নিহানের উপরে উঠে নিহানের গলা চেপে ধরে বলল, এই কুত্তা, তুই কি আমাকে অত্যাচার আর কষ্ট দেওয়া ছাড়া আর কিছু করতে পারিস না? সব সময় আমাকে এত অত্যাচার করিস কেন? তোর এসব অত্যাচার আমি আর সহ্য করব না। এইবার থেকে সব কিছুর প্রতিশোধ নেব, দেখে নিস। আহ, গলা ছাড়ো। ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। না না, তুই মরলে আমিও তো মরে যাব, কারণ তোকে অনেক ভালোবাসি রে পাগল। নুহা কথাটা বলে নিহানের গলাটা ছেড়ে দিয়ে অনেক শক্ত করে নিহানকে জড়িয়ে ধরল। নিহানকে ছেড়ে দিয়ে যখন নুহা একটু মাথা তুলে নিহানের দিকে তাকালো, তখন নিহানের চোখ আটকে গেল নুহার কাঁপা কাঁপা ঠোঁট দুটোর উপরে। নুহার ঠোঁট অতিরিক্ত লাল হওয়ায় এমনি ওর ঠোঁট দুটির প্রতি দুর্বল নিহান। নিহান নুহার ঠোঁট দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নিহানের নিজের অজান্তে হাত দুটো নুহার চুলের পেছনে চলে গেল। তারপর নুহার মাথাটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান নুহাকে কিস করছে এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। নুহান নুহাকে ছেড়ে দিয়ে, কে? ছোট সাহেব, আমি রহিম। কর্তা খাবার টেবিলে বসে আছে, আপনাদের তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে বলছে। তুমি যাও,
আমরা আসছি। নোহা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হও। দেখছো, দাদু রহিম ভাইকে পাঠিয়েছে আমাদেরকে ডাকতে। কিন্তু তোমার আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতে হবে, না হলে আমি বিছানা থেকে উঠবো না। নিহান চুপচাপ 1 মিনিট ভেবে বলল। ঠিক আছে, এইদিকে আসো। নুহা নিহানের পাশে আসতেই নিহান নুহাকে কোলে তুলে নিল। আর নুহা অনেক রোমান্টিক মোডে নিহানের গলা জড়িয়ে ধরে আছে। নিহান নুহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিচে খাবারের টেবিলে চলে আসলো। একটু পরে নুহাও রেডি হয়ে খাবারের টেবিলে চলে আসলো। তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষ করে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিহান আর নুহা দুজন বেরিয়ে পড়লো চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। নিহান গাড়ি ড্রাইভ করছে আর নুহা পাশের সিটে বসে আছে। দুজনে চুপচাপ গাড়িতে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। গাড়ির ভিতরে একদম স্তব্ধ পরিবেশ, কিন্তু নুহার আর ভালো লাগছে না, তাই সে নিজেকে থেকেই কথা বলা শুরু করলো। আচ্ছা, আমাদের চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগবে? ঠিক বলতে পারবো না। তুমি তো এখানে অনেকবার গিয়েছিলে, তোমার তো জানার কথা কতক্ষণ লাগবে। আমার গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। আমি তো গাড়িতে উঠে কয়েকবার বমিও করেছি। অনেক গিয়েছি তো কি হয়েছে? আমি কি সময় দেখে গিয়েছি নাকি যে জানবো কতক্ষণ লাগবে? কিন্তু আমরা বিকালের ভিতরে চলে যাব, এইটা শিওর। আর তোমার বসে থাকতে ভালো না লাগলে শুয়ে যাও। কি? বিকাল? এতক্ষণে তো আমি মরেই যাব। আর এই গাড়িতে শুয়ে যাব কি করে? নোহা, তুমি কি একটু চুপ থাকবা প্লিজ? দেখছো তো আমি ড্রাইভ করছি। ড্রাইভ করার সময় কেউ কথা বললে আমার খুব রাগ ওঠে। নিহান অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলল নুহাকে। তাই নুহা আর কিছু না বলেই মনটা খারাপ করে মাথা নিচু করে বসে রইল। তোমাকে আজকে অনেক স্মার্ট আর কিউট লাগছিল, তাই একটু কথা বলতে ইচ্ছে করছিল। কিন্তু তুমি কি করলে? আমাকে ধমক দিলা। তুমি আমার সাথে কথা বললেও আমি আর তোমার সাথে কথা বলবো না। আবার দুজনেই চুপচাপ বসে গাড়িতে আছে, কেউ কোনো কথা বলছে না। আগের মতোই নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে একটা অনেক জোরে আওয়াজ হয়ে গাড়িটা থেমে গেল। নুহা অনেকটা ভয় পেয়ে গেল। ভীত গলায় নিহানকে জিজ্ঞেস করলো। নিহান, কি হয়েছে? এমন শব্দ হলো কেন? গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গেছে। আমাদের এখন থেকে ঠিক 7 কিলোমিটার দূরে একটা গ্যারেজ আছে। এতখানি। এখন তোমাকে না হলে আমাকে যে কোনো একজনকে হেঁটে হেঁটে যেতে হবে। তোমাকে তো আর পাঠানো যাবে না, তাই আমাকে যেতে হবে। ওই নিস্তব্ধ ঘন জঙ্গলে তোমাকে ছাড়া আমি কিছুতেই একা থাকতে পারবো না। আর আমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কেউ এসে আমাকে নিয়ে যেতে পারে। আল্লাহ, যদি আমাকে রেপ করে মেরে ফেলে, তাহলে আমি তোমাকে কোথায় পাবো? হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। এই মেয়ে, চুপ থাকবে একটু? আর তুমি তো গাড়ি চালাতে পারো, তাহলে তুমি গাড়ি চালাও। আমি বরং ধাক্কা দেই গাড়িটা। ঠিক আছে। নিহান গাড়ি থেকে বের হয়ে ধাক্কা দেওয়া শুরু করলো, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। অনেকক্ষণ ধাক্কা দিয়ে নিহান ক্লান্ত হয়ে আবার গাড়ির সামনে এসে নুহাকে বলল। নোহা, তুমি গাড়িতে বসো, আমি একটু সামনে গিয়ে দেখি কাউকে পাই কিনা। আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু গাড়ি থেকে বের হবে না। তোমার মতো সুন্দরী মেয়ে পেলেই কিন্তু এই ডাকাতরা ধরে নিয়ে যাবে। এখন আমাকে ভয় না দেখিয়ে তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো তো। এই জঙ্গলের ভিতরে আল্লাহই জানে কোনো মানুষ পাওয়া যাবে কিনা। আর তোমার মতো মারাত্মক সুন্দরীকে একা রেখে যেতেও ভয় হচ্ছে। যাই হোক, সামনে গিয়ে দেখি কারো সাহায্য পাই কিনা। বলেই নিহান সামনের দিকে হাঁটা শুরু করে দিল। একটু সামনের দিকে হেঁটে যেতে একটা গাড়ি দেখলো নিহান। নিহান গাড়িটা দেখে অনেক খুশি হয়ে গাড়িটার সামনে গেল। গাড়িটার সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক গাড়িতে বসে আছে। নিহান বৃদ্ধ লোকটার সামনে গিয়ে বলল। আঙ্কেল, আমার গাড়ির চাকাটা ব্লাস্ট হয়ে গেছে, যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন। বাবা, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমাকে দেখে অনেক ভদ্র ফ্যামিলির ছেলে মনে হচ্ছে। আমার কাছে 2টা অতিরিক্ত চাকা আছে, তুমি একটা নিয়ে যেতে পারো। ধন্যবাদ, কিন্তু আপনার গাড়ি কি হয়েছে? জানি না, হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমি দেখছি। নিহানের গাড়ি সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। একটু পরে ওই আঙ্কেল গাড়ি ঠিক করে দিল। আঙ্কেল, গাড়িটা এবার স্টার্ট দেন তো। নিহানের কথা শুনে বৃদ্ধ লোকটি গাড়ি স্টার্ট দিল আর গাড়িটি স্টার্ট হয়ে গেল। এইটা দেখে বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল। বাবা, তুমি আমার অনেক উপকার করলে। এই জঙ্গলের ভিতরে যদি তুমি না আসতে তাহলে আমার এইভাবে গাড়ি নিয়ে বসে থাকতে হতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে আরে আঙ্কেল, এইভাবে বলছেন কেন? আপনিও তো আমার উপকার করলেন। যাই হোক আঙ্কেল, আমি এখন আসি। আমার বউ গাড়িতে একাই বসে আছে।
আচ্ছা যাও, আমিও চলে যাই। বাই আঙ্কেল, ভালো থাকবেন। তুমিও। বলেই বৃদ্ধ লোকটি গাড়ি নিয়ে চলে গেল। আর নিহান চাকাটি নিয়ে গাড়িতে লাগিয়ে দিল। তারপরে আবার গাড়ি নিয়ে চলতে শুরু করে দিল। নিহান আর নুহার বাড়িতে আসতে রাত 8টা বেজে গেল। নিহান বাসার ম্যানেজারকে দিয়ে কিছু খাবার আনিয়ে ডিনারটা করে রুমে এসে ঘুমিয়ে পড়ল। নুহাও খাওয়া শেষ করে এসে নিহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালবেলা আবার কারো ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল নুহার। নুহা জানে না এটা কার স্পর্শ। নুহা চোখ দুটো খুলে রেখে নিহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহান এমনভাবে তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল নুহা। এইভাবে তাকিয়ে কি দেখছো? কেন? তোমাকে দেখছি। আমাকে কি আগে কখনো দেখোনি? কথাটা বলি নুহা বিছানা থেকে উঠতে যাবে, কিন্তু নিহান উঠতে দিচ্ছে না। চুপচাপ শুয়ে থাকো, একদম উঠবে না। তোমাকে জড়িয়ে ধরে আরো ঘুমাবো আমি। বললেই হলো নাকি? নিহার নিজের ঠোঁট নুহার ঠোঁটের একবারে কাছে নিয়ে গিয়ে, নোহা, তুমি কতটুকু সুন্দর তা কি তুমি জানো? না। আচ্ছা, আমি কতটুকু সুন্দর? তোমার টানা টানা ভীত হরিণীর মতো চোখ দেখে আমি মুগ্ধ। তোমাকে দেখে আমার মনে হয় তুমি কোনো স্বর্গীয় অপ্সরী নেমে এসেছো স্বর্গ থেকে। তোমাকে না দেখলে কারো ঠোঁট যে এত অপরূপ সুন্দর হতে পারে এটা আমি উপলব্ধি করতে পারতাম না। তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখলে আমার মনে হয় তুমি কোনো ঘুমন্ত পরী। তোমার অপরূপ সৌন্দর্যের বর্ণনা যতই করি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। থাক, আর বর্ণনা করতে হবে না। যতটুকু করেছে ততটুকুই বেশি। নুহা কথাটা বলেই মাথাটা একটু উঁচু করে নিহানের কপালে একটা চুমু দিয়ে দিল। নিহান নুহার দিকে তাকিয়ে আবার বলল, নোহা, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। আমরা বাইরে ব্রেকফাস্ট করে পরে শপিংয়ে যাব। আচ্ছা। অনেক খুশি হয়ে কথাটা বলল নুহা। নুহা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপরে নিহানের সাথে বেরিয়ে পড়ল। ব্রেকফাস্ট করে দুজনেই শপিং মলে চলে গেল। নোহা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসছি। আচ্ছা। নিহান গাড়িটা নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে নিহান হাঁটতে হাঁটতে চলে আসলো। নিহান আসার পরে নুহা লক্ষ্য করলো কয়েকটা মেয়ে নিহানের দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। নুহা ওই মেয়েগুলোকে পাত্তা না দিয়ে নিহানকে নিয়ে শপিং এর ভেতরে ঢুকে গেল। নিহান আর নুহা শপিং মলের 3 তলায় চলে গেল, কারণ ওইখানেই শাড়ি আর মেয়েদের সবকিছুই পাওয়া যায়। নুহার অনেকগুলো শাড়ির দোকান ঘুরে ফেলেছে, কিন্তু কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। নুহা পিছনের দিকে তাকাতেই লক্ষ্য করলো কিছুক্ষণ আগের মেয়েগুলো এখনো তাদের পিছনেই দাঁড়িয়ে আছে আর নিহানের দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। আবার মেয়েগুলো নিহানের দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করে বলছে। অনেকটা দূরে থাকায় নুহা কিছু শুনতে পাচ্ছে না। মেয়েগুলোকে নুহার একদম ভালো লাগছে না, তাই নিহালকে বলল, ওই, আমার ভালো লাগছে না, চলো আমরা বাসায় ফিরে যাব। আর এইখানে ভালো কোনো শাড়ি নেই। দেখছো তো, আমার একটাও শাড়ি পছন্দ হচ্ছে না। বাসায় চলে যাওয়া মানে শাড়ি পছন্দ হয় না? তাহলে অন্য কিছু কিনো। যদি কিছুই না কিনো তাহলে কি তুমি বাসায় কাপড় ছাড়া থাকবে নাকি? যাই হোক, চলো এখন অন্য দোকানে যাই। নুহা আবার মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো। এইবার দেখলো মেয়েগুলো অন্যদিকে ঘুরে আছে। এইটা দেখে নুহা নিহানের হাত টান মেরে অন্য দোকানে দ্রুত নিয়ে গেল। নোহা, তোমার কি হয়েছে? তুমি এইরকম আজব ব্যবহার করছো কেন? আমার কিছুই হয়নি, আর তুমি এত কথা না বলে আমার জন্য শাড়ি পছন্দ করো। আচ্ছা। নিহান নুহার জন্য একটার পর একটা শাড়ি বের করে দেখছে, আর এইদিকে নুহা বারবার এইদিকে ওদিকে তাকাচ্ছিল মেয়েগুলো আছে নাকি দেখার জন্য। না, মেয়েগুলি নেই, হয়তো আমাদের খুঁজে পাচ্ছে না। আল্লাহ বাঁচালে তুমি। যেইভাবে মেয়েগুলি নিহানকে দেখছিল মনে হচ্ছিল চোখ দিয়েই গিলে নিবে। নোহা, এই পিঙ্ক কালারের শাড়িটা দেখো তো, তোমাকে খুব সুন্দর মানাবে। নুহা যখন উপরের কথা ভাবছিল তখন হঠাৎ করেই নিহান নুহা ডাক দিয়ে কথাটা বলল। শাড়িটা তো অনেক সুন্দর, তাহলে এইটা নিয়ে নাও। নিব তো। তার আগে তুমি একটু পরে দেখতে শাড়িটা ঠিক আছে কিনা। শাড়িটা এইখানে পরবো কোথায়? দাঁড়াও 1 মিনিট। এই যে ভাইয়া, আপনাদের এইখানে ট্রায়াল রুম নেই? শাড়িটা পরে চেক করে নিলে ভালো হতো। জি ভাইয়া আছে, ওই যে ওইদিকে টয়লেট রুম। লোকটা হাত দিয়ে ইশারা করে রুমটা দেখিয়ে দিল। নিহান রুমটা দেখতে পেয়ে নুহাকে বলল। নোহা, আমার সাথে আসো। বলেই নিহাল ট্রায়াল রুমের দিকে হাঁটা শুরু করলো। আর নুহা নিহানের পিছু পিছু যাচ্ছে আর এইদিকে ওইদিকে তাকাচ্ছে মেয়েগুলো আছে নাকি দেখার জন্য। ট্রায়াল রুমের সামনে এসে নিহান নুহাকে বলল, এই নাও শাড়িটা, আর ভিতরে ঢুকে পরে দেখো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা।
বলেই নুহা ট্রায়াল রুমে ঢুকে যেই দরজাটা আটকাতে যাবে তখনই খেয়াল করলো মেয়েগুলো ঠিক নিহানের পিছনে দাঁড়িয়ে আছে আর এই দিক ওই দিক তাকিয়ে কাকে জানি খুঁজছে। এইটা দেখে নুহার মাথাটা গরম হয়ে গেল। রুহির হাত থেকে অনেক কষ্টে আমার নিহানকে একবার আমার কাছে এনেছি, আবার এই মেয়েগুলি কি শুরু করে দিল। হায় আল্লাহ, ওরা যদি আবার আমার নিহানকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়। না, আমি যেখানেই যাব সেখানে নিহানকে সাথে করে নিয়ে যাব। নুহা দরজা আটকাচ্ছে না দেখে নিহাল নুহাকে বলল, এই নোহা, কি হলো? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে শাড়িটা পরে দেখো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমিও আমার সাথে ভেতরে আসো, না হলে আমিও যাব না। আমি না গেলে তুমি যাবে না মানে কি? তোমার মাথা ঠিক আছে? এইটা পাবলিক প্লেস। এইখানে আমরা ছাড়া আরো অনেক মানুষ আছে। তারা কি ভাববে ভেবেছো? আমার মাথা সম্পূর্ণ ঠিকই আছে। এটা পাবলিক প্লেস হয়েছে তো কি হয়েছে, যার যেটা খুশি ভাবুক, আমার কিছু যায় আসে না। তুমি আমার সাথে ভেতরে যাবে, এটাই ফাইনাল কথা। আমি যদি তোমার সাথে রুমের ভিতরে যাই তাহলে কিন্তু অনেক দুষ্টুমি করব আর তোমাকে অনেক জ্বালাবো। তোমার যা খুশি কইরো, তারপরে তুমি ভেতরে আসো। তোমাকে কিছুতেই বাইরে একা থাকতে দেওয়া যাবে না। নোহার কি হলো? কালকে রাত থেকেই নোহা কেমন জানি হয়ে গেছে, বারবার শুধু আমাকে ওর কাছে টানে। নোহার তো কিছু একটা হয়েছে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।